সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃষ্টি কোচিং হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পরিমিতি চ্যাপ্টারের 16.3 অধ্যায় নিয়ে। অর্থাৎ 16.3 অধ্যায়টা খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু অনেক হয়তো এটা একটু গোলাই ফেলায়। তো আসলে দেখো, গোলানোর কিছু নাই। সো তোমরা সহজ পদ্ধতিতে এটা শিখে যাবা। তো 16.3 অধ্যায়টা নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে বৃত্ত সম্পর্কিত, অর্থাৎ বৃত্ত সম্পর্কিত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আসো আমরা বৃত্ত সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় জেনে নেই, আর এই খুঁটিনাটি বিষয়টা জানার পরেই আমরা বৃত্তের ভিতরে প্রবেশ করি। তো এর আগে যদি প্রবেশ করতে চাই তাহলে আমাদের অবশ্যই কিছু সমস্যা হবে। সো আমরা সেই সমস্যা ফেস করতে চাই না, আমরা খুব সহজেই শিখতে চাই। তো আসো আমরা বৃত্ত সম্পর্কে জেনে নিই। আগে জানি আমরা একটা বৃত্ত কী। তোমরা দেখো, তোমরা নিজেরাও জানো আসলে বৃত্ত কী। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর চারপাশে মানে সমান দূরত্ব বা সমান ব্যাসার্ধ নিয়ে যে পথ অঙ্কিত হয় সেটাই হচ্ছে বৃত্ত। তো অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দু থাকবে এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সবই সমান, অর্থাৎ সব দিকে সমান দূরত্ব থাকবে। যদি আমার আঁকায় একটু সমস্যা হচ্ছে, দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এখানের দূরত্ব 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, অর্থাৎ সমান দূরত্ব বজায় থাকবে। সো এটাই হচ্ছে আমাদের বৃত্ত। তো আমরা এখন বৃত্ত জানলাম, এখন আসি বৃত্তের অন্য কিছু নিয়ে আলোচনা করি। তো বৃত্তের যেটা বিষয় জানতে হবে, তো প্রথমে জানলাম বৃত্ত, এখন জানতে হবে তোমার বৃত্তের ব্যাস কী। দেখো বৃত্তের ব্যাস কী। তো বৃত্তের ব্যাস কী, দেখো এই যে আমরা বৃত্তটা আঁকলাম, অর্থাৎ সমান যে একটা বৃত্ত, গোলাকার যে চিত্র আঁকলাম, এটা হচ্ছে আমাদের বৃত্ত। আর এই বৃত্তের ব্যাস বলা হবে কাকে? অর্থাৎ বৃত্তের ভিতরে যে বিন্দুটা আছে এটাকে বলা হয় সাধারণত কেন্দ্র। এই কেন্দ্র দিয়ে যে অঙ্কিত একটা রেখা যায় এবং এই পাশের, অর্থাৎ এটাকে বলা হয় পরিধি, এটা হচ্ছে পরিধি দুইটা বিন্দুকে অর্থাৎ কেন্দ্র দিয়ে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় এটাই হচ্ছে তোমার বৃত্তের ব্যাস। এখন প্রশ্ন আসতে পারে, স্যার পরিধিটা কি? তো দেখো আমি পরিধির কথাটা বলি। আসলে পরিধি হচ্ছে, নর্মালি মনে করো তোমার হাতে একটি ধরো একটি কি বলবো যে একটা সুতা আছে, সাপোজ একটা সুতা, তুমি এটাকে কি করবা, এটাকে যদি তুমি গোলাকার করো তাহলে এই সুতাটাকে তুমি গোলাকার করলে দেখবে একটা বৃত্ত হয়ে যাবে। অবশ্যই দেখো এই সুতাটাকে যদি তুমি গোল করো তাহলে একটা বৃত্ত হবে। তা আসলে এই সুতাটাই হচ্ছে মূলত ধরো এই সুতোটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 10 সেন্টিমিটার। তার মানে তুমি যদি এই সুতা দিয়ে একটা বৃত্ত তৈরি করো তাহলে তার দৈর্ঘ্য কত হবে? অফকোর্স 10 সেন্টিমিটার হবে। তাহলে সেই দৈর্ঘ্যটা কোথায় হবে? দেখো এই সুতাটাই যদি আমি গোল করি তাহলে অবশ্যই এরকমের হবে। তার মানে এই যে সুতাটা, এইটাই হচ্ছে আমার এই মূলত বৃত্তের চারপাশের এই মানে আবদ্ধ চিত্রটা বা এই রেখাটা। এই রেখাটাকে আমি গোল করছি হয়েছে এই আমাদের এই যে চারপাশে যে গোলাকার যে চারদিকে যে এই যে রেখাটা দেখতেছি এইটাই হচ্ছে মূলত আমাদের পরিধি। তো এই যে রেখাটা, এইটাই যখন বৃত্ত হয় তখন এইটাকে বলা হয় মূলত পরিধি। তাহলে এখানে পরিধি বলতে কি বোঝাবে? এই চারপাশে যে এই রেখাটা আছে এই রেখাটা হচ্ছে মূলত পরিধি। তাহলে এই পরিধির মান, তাহলে যদি এই 10 সেন্টিমিটার এইটার মান হয় 10, তাহলে এই পরিধি যে আছে এই পরিধির মান কত হবে? অফকোর্স 10 হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে পরিধিটা কি। আবার তোমরা এটা ভাবো না যে পরিধি বলতে যে এখানে যা আছে সব জায়গাটুকু যেখানে যা আছে সব নিয়ে পরিধি, আসলে কিন্তু সেটা পরিধি না। বি কেয়ারফুল, ওকে? তো এটা হচ্ছে মূলত পরিধি, মানে চারপাশে জায়গাটা। তো পরিধি, দেখো পরিধি এটা কি আমি বলছি দুইটা বিন্দু সমষ্টি। এই পরিধি মানে কি? দেখো তুমি যদি এই বৃত্তটার এই যে রেখাটার দিকে আলোচনা করো, তুমি যদি এই রেখাটাকে যদি তুমি ছোট করো তাহলে কি হবে? এই হলো। এটাকে যদি আরো ছোট করতে চাও এই হবে, এটাকে যদি আরো ছোট করো এই হবে, এটাকে যদি আরো ছোট করতে চাও এই হবে, এটা যদি আরো ছোট করতে চাও এই পর্যন্ত হবে। এরপরে আর তুমি কি ছোট করবা বলো? অফকোর্স তোমার কাছে আর কোনো অ্যান্সার নেই, কারণ এরপরে আর ছোটো করা সম্ভব না। তাহলে এই দেখো এই বিন্দুটা হাজার হাজার এরকমের বিন্দু মিলে তৈরি হয় একটা রেখা। ঠিক এই রেখাটা যখন গোলাকার করি তখন হয়ে যায় একটা বৃত্ত। তার মানে এই বৃত্তটাও তোমার এরকম হাজার হাজার বিন্দুর সমষ্টি। ওকে, তাহলে এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে অনেক বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে। তো এই বিন্দু এবং এই বিন্দু, যেহেতু এই পাশে অবশ্যই বিন্দু আছে, এই দুইটা বিন্দুকে যোগ করলে সেটা যদি কেন্দ্র দিয়ে যোগ করা হয় তাহলে সেটাকে বলা হবে সাধারণত ব্যাস। ক্লিয়ার? অর্থাৎ দুইটা বিন্দুকে কেন্দ্র দিয়ে যোগ করলে সেটাই হবে মূলত ব্যাস। তো আমরা জানলাম ব্যাস, এখন জানি ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধটা কি? ব্যাস জানলাম, এখন জানবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে এই যে দুইটা বিন্দুকে যোগ করলাম কেন্দ্র দিয়ে, তো ব্যাসার্ধ হচ্ছে, এখন আরেকটা বিষয় বলে রাখি। দেখো আমি কেন্দ্র দিয়ে এখান দিয়ে যোগ করছি, তোমরা তো বলতে পারো স্যার আমি অন্য জায়গায় দিয়ে যোগ করবো। হ্যাঁ দেখো তুমি এখান দিয়েও যোগ করতে পারবা, এখান দিয়ে যোগ করলেও কিন্তু সেটা কেন্দ্র দিয়ে যায়। সো এটাও একটা ব্যাস। ওকে, এরপরে তুমি এখান দিয়ে যোগ করো, সেটাও তো কেন্দ্র দিয়ে গেছে। সো এটাও একটা ব্যাস। তুমি এখান দিয়ে করবো না এখান দিয়ে করো, ওকে নো প্রবলেম, এটাও একটা ব্যাস। তুমি যেখান দিয়েই করো না কেন সেটা সবই হবে ব্যাস। তো এখন আসি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কি? দেখো এই যে আমাদের বৃত্তটা আছে, এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র দিয়ে যেটা গেছে এটা হচ্ছে আমাদের ব্যাস। তো এখন দেখো এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, তার মানে কি? অর্ধেক।
কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে কি অর্ধেক, এই সম্পূর্ণটা যোগ করলে হবে ব্যাস। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা যেহেতু অর্ধেক, সো এটাকে বলা হয় ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। অর্থাৎ তাহলে ব্যাসার্ধটা কী হবে, দেখো ব্যাস হচ্ছে টোটাল দুইটা জিনিস নিয়ে, তাহলে ব্যাসার্ধ কী হবে, এই দুইটা জিনিসের অর্ধেক। টোটালটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কি, এই থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, আবার এই থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ। তো তোমরা অবশ্যই এখন জানতে পারলা। তো এখন তুমি যদি এইখান থেকে এই পর্যন্ত বলো সেটাও একটা ব্যাসার্ধ, তুমি যদি এইখান থেকে এই পর্যন্ত নাও সেটাও একটা ব্যাসার্ধ। জাস্ট দুইটা এক করলে, এই দুইটা এক করলে হয়ে যাবে ব্যাস, কিন্তু যদি একটা একটা নাও তাহলে সেটা হবে ব্যাসার্ধ। এখন দেখো এইখানে আমি যদি যোগ করি তাহলে টোটালটা হয়ে গেল একটা ব্যাস, কিন্তু এইখান থেকে যদি তুমি ভিন্ন ভিন্ন কল্পনা করো যে তাহলে এইটা একটা ব্যাসার্ধ, আবার এই একটা ব্যাসার্ধ, তার মানে দুইটা ব্যাসার্ধ মিলে তৈরি হয় একটা ব্যাস। তাহলে ব্যাসের সংজ্ঞাটা কি আসে, কেন্দ্র থেকে, এই যে আমরা জানতাম এই যে গোলাকার রেখাটা এটা হচ্ছে আমার পরিধি, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধকে ম্যাথমেটিক্সে প্রকাশ করা হয় আর দ্বারা, অর্থাৎ আর এর পূর্ণরূপ হচ্ছে রেডিয়াস। ওকে, তাহলে ব্যাসার্ধকে ম্যাথমেটিক্সে প্রকাশ করা হবে আর দ্বারা। তোমরা যেখানেই এই বৃত্তের ক্ষেত্রে আর দেখবা সেখানেই মনে করবা ব্যাসার্ধ, আবার যেখানে তুমি ব্যাসার্ধ লিখবা সেখানে যদি আর লিখে দাও তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই আরটা হচ্ছে যে তোমার ব্যাসার্ধ। তাহলে এখন তোমরাই বলো ব্যাস কী হবে, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে এই থেকে এই পর্যন্ত দূরত্ব, তার মানে অর্ধেক, তাহলে এই একটা ব্যাসার্ধ প্লাস এই একটা ব্যাসার্ধ, দেখো এই একটা ব্যাসার্ধ প্লাস এই একটা ব্যাসার্ধ, তার মানে কয়টা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধ মিলে তৈরি হয়েছে আমার একটা ব্যাস। তাহলে ব্যাস কি আসবে, দেখো আর, দেখো এই আর প্লাস আর একটা, তার মানে দুইটা আর মিলে তৈরি হয়েছে আমার ব্যাস। তার মানে কী হবে, আর প্লাস আর, তার মানে কত, টোয়াইস আর। তাই তুমি যেখানেই তুমি 2r দেখবা সেটাই মনে করবা ব্যাস, অথবা যেখানেই ব্যাস দেখবা সেটাই মনে করবা 2r। তো ব্যাসের একটা তুমি ধারণা নিয়ে নাও 2r, আর ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, এখন আমরা আসি অন্য কিছুতে। আর এর আগে যেটা বলছিলাম পরিধি, দেখো ম্যাথমেটিক্সে আমাদের পরিধির একটা সূত্র আছে, অবশ্যই তোমাদের এই পরিধির সূত্রটা জানতে হবে, তা নাহলে তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে যে অবশ্যই সমস্যা পড়বে। দেখো পরিধির সূত্র হচ্ছে 2π আর। এখন তোমরা বলো আরটা কি, অফকোর্স আরটা ব্যাসার্ধ, 2 তো একটা সংখ্যা আছে, এবং এই পাইটা কি, পাইয়ের মান তোমরা জানো, পাইয়ের মান কি আছে, তাহলে পাইয়ের মান হচ্ছে তোমরা অবশ্যই অনেক আগে জেনে আসছো 3.1416, পাইয়ের মান হচ্ছে এইটা। এখন আর এর মানটা কি, আর এর মানটা তোমার অবশ্যই বইয়ে দেওয়া থাকবে যে এর ব্যাসার্ধ ছিল এত, যেমন 10 সেন্টিমিটার দেওয়া থাকতে পারে, 5 সেন্টিমিটার দেওয়া থাকতে পারে, 4 সেন্টিমিটার দেওয়া থাকতে পারে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত বা এইখান থেকে এই পর্যন্ত যে কোনো একটা ব্যাসার্ধ তোমার মানটা অবশ্যই বইতে দেওয়া থাকবে, এটাই হচ্ছে তোমার আর এর মান। ওকে, তাই তুমি আর এর মান জানলে তুমি বৃত্তের পরিধি, অর্থাৎ এই যে এখানে 10 সেন্টিমিটার আসছে এটা বড়ও হতে পারে, তোমার অবশ্যই যদি আর এর মানটা দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই এটা বের করতে পারবো। ধরো তোমার আর এর মান দেওয়া আছে কত, ধরো 5 সেন্টিমিটার, তাহলে এর পরিধি কী হবে, তাহলে পরিধি সূত্র বের করো, তাহলে পরিধি কী হবে 2 ইন্টু তোমার পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান কত, আমি এখানে ধরে নিলাম 5, তাহলে এখানে 5 দিয়ে গুণ করো, তাহলে যা আসে ইত্যাদি সামনে 5 দিয়ে 10 দিলে যেটা আসে এখানে তোমরা হিসাব করে দেখবা, যা আসে সেটি হচ্ছে আমাদের পরিধি। ওকে, এখন আমরা জানি বৃত্ত জানলাম, ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম, পরিধি জানলাম। এখন আমাদের জানতে হবে অন্য একটা জিনিস। দেখো এই আমি একটা বৃত্ত আঁকি, হ্যাঁ দেখো এই আমাদের বৃত্ত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের ব্যাস, সরি ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আমি যদি এই একটা ব্যাসার্ধ আঁকি তার মানে এখান থেকে এই একটা দূরত্ব, এটাও তো একটা ব্যাসার্ধ। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসে, ধরি আমি এইটার নাম দিলাম এ বিন্দু, এইটার নাম দিলাম বি বিন্দু, এইটা দিলাম ও বিন্দু, কেন্দ্র। তো এই একটা বিন্দু, এই কেন্দ্র থেকে এই একটা পরিধির উপরে বিন্দু, এই একটা পরিধির উপরে বিন্দু, দুইটা বিন্দুকে আমি যোগ করলাম। যোগ করার পর কী হলো, দেখো এইখানে একটা রেখাংশ তৈরি হয়ে গেলো বা একটা দৈর্ঘ্য আলাদা হয়ে গেল। টোটাল আমি জানি এই টোটাল জিনিসটা হচ্ছে পরিধি, কিন্তু যখন এই দুইটা বিন্দুকে আমি যোগ করে দিলাম তখন এইখানে আবার আলাদা একটা জিনিস তৈরি হয়ে গেল। এই যে আলাদা রেখাটা, এই রেখাটার নাম কি, এই রেখাটার নাম তোমাদের এই চ্যাপ্টারে বা সবসময় জেনে রাখবে, এইটাকে বলা হয় সাধারণত চাপ। এটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় চাপ। এই চাপের অপর নাম হচ্ছে তোমার, দেখবে বইতে অনেক সময় বলবে যে বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য। তার মানে চাপ এবং বৃত্তাংশের দৈর্ঘ্য একই জিনিস, চাপ এবং বৃত্তাংশের দৈর্ঘ্য একই জিনিস। তাহলে কি হবে, অর্থাৎ এই ওকে কেন্দ্র করে যে দুইটা তুমি একটা কোণ আঁকলা এ ও বি, এই কোণ দ্বারা যে আবদ্ধ যে চিত্রটা বা আবদ্ধ যে রেখাংশটা, এটাই হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য অথবা চাপ। এই চাপকে প্রকাশ করা হয়, দেখো এই চাপকে প্রকাশ করা হয় এস দ্বারা। চাপকে প্রকাশ করা হয় কি দ্বারা, এস দ্বারা চাপকে প্রকাশ হয়। যখন তোমরা এই চ্যাপ্টার অঙ্ক করবে তখন দেখবা চাপ সমান সমান তোমরা অবশ্যই এস লিখবা, কারণ চাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং এই চাপের
অবশ্যই তোমার একটা সূত্র আছে যে তোমার একটা ত্রিভুজ দেওয়া থাকলো, এখানে ধরো কোণের মানটাও দেওয়া থাকলো, এই কোণটাকে সাধারণত থিটা বলা হয়, কোণের একটা মান দেওয়া থাকলো, এরপর আর অন্য কিছু দেওয়া থাকে, তোমাকে সূত্র দিয়ে তোমাকে বের করতে পারবে যে এই বৃত্তটার চাপ কত বা বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তখন তোমরা কি সূত্র প্রয়োগ করবা? দেখো তখন সেই সূত্রটা হচ্ছে, অর্থাৎ চাপের সূত্রটা কি? চাপের সূত্র হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180। এটা হচ্ছে চাপের সূত্র, চাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর চাপের সূত্র হচ্ছে পাই আর থিটা ডিভাইডেড বাই 180। থিটাটা কি? থিটা তোমার এই যে একটা কোণ উৎপন্ন হলে এই কোণের একটা মান অবশ্যই তোমার দেওয়া থাকবে, হয় 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, যাই হোক একটা মান দেওয়া থাকবে। আর আরটা কি? আরটা তোমরা অবশ্যই জেনে আসছো, বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই ব্যাসার্ধের একটা মান দেওয়া থাকবে, এই ব্যাসার্ধের মান এবং যদি থিটার মান দেওয়া থাকে, তোমরা চাপের মানটা মানে খুব সিম্পলি এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারবে। ওকে, এই তাহলে চাপ কোনটা? অর্থাৎ এই থেকে এই পর্যন্ত হচ্ছে চাপ। এখন দেখো এখানে অনেকগুলো চাপ হতে পারে, এই একটা চাপ গেল, তুমি যদি এখন হিসাব করো যে আমি এটা নিব না, আমি এখান থেকে এই পর্যন্ত নিব, তাহলে দেখো এই আরেকটা চাপ হয়ে গেল, অর্থাৎ এই এ থেকে সি বিন্দু এই একটা চাপ, তুমি এটা নেবে না, তুমি এখানে আরেকটা নাও, তাহলে এই থেকে ডি বিন্দু, অর্থাৎ এই সি থেকে ডি বিন্দু এই একটা চাপ, তুমি এটা নিবে না, আবার এখান থেকে আরেকটা নাও, অর্থাৎ কত, এই আমি ধরলাম ই, অর্থাৎ ডি থেকে ই বিন্দু এই একটা চাপ। এখন খেয়াল করো, তুমি অনেকগুলো চাপ পাইতেছো, কিন্তু তুমি যদি বলো যে এইখান থেকে তাহলে টোটালটাই যদি একটা চাপ বলো, হ্যাঁ টোটালটাই যদি তুমি চাপ বলো, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত ঘুরে যদি এই পর্যন্ত চাপ বলতে চাও, তাহলে কিন্তু সেটা হবে না। কারণটা কি? দেখো কারণ হচ্ছে এই টোটালটাকে আমরা জানি, টোটালটা হচ্ছে যে তোমার পরিধি, টোটাল এখান থেকে যদি তুমি শুরু করো আবার ঘুরে ঘুরে যদি এখানে আসো, টোটালটা হচ্ছে পরিধি, তাহলে তুমি সবগুলোকে কিন্তু চাপ বলতে পারতেছো না। চাপ কতটুকু হবে? শুধুমাত্র এখান থেকে শুরু করে মানে যে কোনো নির্দিষ্ট একটা বিন্দু পর্যন্ত চাপ হবে, মানে এখান থেকে এই একটা চাপ হতে পারে, এখান থেকে একটা চাপ, এখান থেকে একটা চাপ, অনেকগুলো চাপ মিলে তোমার একটা পরিধি হবে, কিন্তু সবগুলোকে তুমি একত্রে পরিধি বলতে মানে চাপ বলতে পারবো না, তার মানে চাপ হবে ক্ষুদ্র ক্ষুদ্র রেখাংশ। ওকে, তো আমরা চাপ শিখলাম, এরপরে আমরা শিখবো বৃত্তক্ষেত্র। দেখো আমি একটা বৃত্ত আঁকি, সাপোজ এই একটা বৃত্ত, যদিও আমার রেখাটা গোলাকার হয় না, ডিমের মতো হয়ে যায়, যাই হোক তোমরা সুন্দর করে রেখে নিবা। তো দেখো এই একটা বৃত্ত, এই যে বৃত্তটা আঁকলাম, তাহলে আমরা এখন জানবো কি বৃত্তক্ষেত্র। বৃত্তক্ষেত্র মানে কি? তোমরা তো অবশ্যই ক্ষেত চিনো, তাই না, যেখানে ধান চাষ করা হয়। তো দেখো ধান চাষ করা হলো মানে কি, একটা বেরিবার থাকে, তার ভিতরে ধান চাষ করা হয়। তো মনে করো আমাদের এই বেরিবারটা, এর ভিতরে আমরা ধান চাষ করবো। কোথায় ধান চাষ করবো? এখানে 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 সবগুলো আমরা ধান চাষ করবো। ওকে, তার মানে এই যে সবগুলো ধান চাষ করলাম, এটা হচ্ছে আমাদের একটা ক্ষেত। তার মানে এই ক্ষেত মানে কিসের ক্ষেত? যেহেতু এটা গোলাকার, তার মানে বৃত্ত, তার মানে আমি বলতে পারি যে এই যে বৃত্তের পরিধি দ্বারা যে আবদ্ধ যে জায়গাটা আছে যেখানে আমরা ধান চাষ করতেছি, টোটাল এই আবদ্ধ জিনিসটা কি বলা হবে? তোমার বৃত্তের ক্ষেত্র। ক্লিয়ার? টোটাল আবদ্ধ জায়গাটাকে কি বলা হবে? বৃত্তের ক্ষেত্র। তার মানে এই যে টোটাল সম্পূর্ণ ভিতরের জায়গাটা, এটা হচ্ছে বৃত্তক্ষেত্র। এবং এই বৃত্তক্ষেত্র, দেখো এই বৃত্তক্ষেত্র, এই তোমাদের অনেক সময় বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। দেখো এই বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের আবার অবশ্যই একটা সূত্র আছে, তোমরা সবাই জানো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, পাই এর মান তো জানো 3.1416, আর এর মানটা তোমাদের বইতে অবশ্যই দেয়া থাকবে। তো এই টোটালটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র। এখন আমরা এর আগে একটা শিখে আসছিলাম চাপ, তোমরা অবশ্যই ভুলে যাও নাই। দেখো এই যে চাপ শিখে আসছিলাম, এইখান থেকে এই পর্যন্ত এই যে একটা কোণ হয়েছিল থিটা কোণ ও এ বি, তো আমরা এইটাকে বলছিলাম এই থেকে এই পর্যন্ত হচ্ছে চাপ, তাই না? এখন দেখো যখন আমরা টোটালটাকে বলবো, টোটালটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র, মানে বৃত্তের ক্ষেত্র, আমরা টোটালটা সূত্র জানি পাই আর স্কয়ার। এখন তুমি দেখো যখন আমি চাপ আঁকলাম, তখন এই ক্ষেত্রটা আবার একটা ভাগ হয়ে গেল, ক্ষেত্রটা ভাগ হয়ে গেল। মনে করো তুমি এখানে ধান চাষ করলো, এখানে আখ চাষ করলো, তার মানে দুইটা ভাগ হয়ে গেল। তাহলে এই যখন এই চাপ আঁকলাম, তখন আমাদের কি হইলো? একটু আলাদা হয়ে গেল, তার মানে এই একটা অংশ আর এই একটা অংশ, তাই না? এখন এই যে টোটাল যে চাপ দ্বারা যে ক্ষেত্রটা, এটাকে কি বলা হয়? এই চাপ দ্বারা যে ক্ষেত্রটা, এটাকে বলা হয় কলা। তার মানে কিসের কলা? যেহেতু বৃত্ত, তার মানে বৃত্তের কলা, তার মানে এটাকে বলা হবে বৃত্ত কলা। বুঝতে পারছো? তুমি এখানে যদি ধান চাষ করো, এখানে কি চাষ করবো? অবশ্যই কলা চাষ করবো, দেখবা অনেক ভালো হবে। যাই হোক, দ্যাটস ইজ ফান। দেখো এই তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের বৃত্তক্ষেত্র, আর এই সাপোজ এইটা হচ্ছে আমাদের কলা। টোটালটাকে আমি বলবো বৃত্তক্ষেত্র, কিন্তু চাপ দ্বারা যে আবদ্ধ জায়গাটা আছে, এটাকে বলা হবে বৃত্তকলা। তোমাদের অবশ্যই অনেক প্রশ্নে দেখবা তোমাদের নির্ণয় করতে বলে কি, যে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা কি? দেখো বৃত্তকলার ক্ষেত্রফল, দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা অবশ্যই লিখে নাও তোমরা, θ/360 পাই আর স্কয়ার, θ/360 পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। তার মানে বৃত্তকলা বলতে কোনটুকু? এইটুকু বুঝাচ্ছি, এই যে অংশটুকু, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। আর এই টোটাল এই সবগুলো মিলে হচ্ছে যে তোমার বৃত্তের ক্ষেত্র। তার মানে দেখো এই চ্যাপ্টারে আমরা যা শিখলাম, বৃত্ত শিখলাম, ব্যাস শিখলাম, ব্যাসার্ধ শিখলাম, পরিধি শিখলাম, পরিধির সূত্র শিখলাম, চাপ শিখলাম, চাপের সূত্র শিখলাম, বৃত্তক্ষেত্র
শিখলাম, বুঝলাম এবং বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র শিখলাম। এরপরে বৃত্তক্ষেত্রের ভিতরে আমরা কলা চাষ করছি, সেই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা শিখে নিলাম। ওকে, তো আশা করি এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা তোমাদের সূত্র নিয়ে থাকবে না। এরপরে যখন তুমি অঙ্ক করতে যাবা, আর আমার এই বিষয়গুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো বা একটু খাতায় লিখে নাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যে ব্যাস কোনটা, ব্যাসকে কী দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধ কোনটা, ব্যাসার্ধ কী দ্বারা প্রকাশ করা হয়, পরিধি কী, পরিধির সূত্র কী, চাপ কী, চাপের সূত্র কী, চাপকে কী দ্বারা প্রকাশ করা হয়, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কী, এই গোটা যদি খুব সুন্দর করে এবং এই চাপকে কী বলা হয়, বৃত্তাংশের দৈর্ঘ্য এবং চাপ একই জিনিস, এগুলো যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমার খাতায় টুকে নাও, তাহলে আশা করি পরবর্তীতে যখন আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের করাবো অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না। আর তোমরা অবশ্যই ভিডিওটি খুব সুন্দর করে দেখবা, মনোযোগ সহকারে দেখবা, একবার না বুঝলে বারবার দেখবা, তাহলে আর তোমাদের মনে করি এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি তোমাদের ভালো লাগে, আমি এরপরে অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলোর ভিডিও আমি দিব, তোমরা এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেই অঙ্কের ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। মনে রাখবা, অঙ্ক কঠিন না। অঙ্ক যাই হোক, তুমি যদি সঠিক নিয়মে করতে পারো তাহলে তোমার কোনো অঙ্কই ভুল হবে না। তুমি যেভাবেই করো, যে স্যারের কাছে পড়ো, যে কোচিংয়েই পড়ো, যেখানেই পড়ো না কেন, তোমার নিয়ম ঠিক থাকলে অঙ্ক ঠিক থাকবে। আর সেজন্য তোমার অবশ্যই এই সূত্রগুলো দরকার হবে। তো আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। আমি পরের লেকচারে তোমাদের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর অঙ্কগুলো নিয়ে আলোচনা করার পরে আমি তোমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করবো। যেহেতু তোমাদের এখন পরীক্ষা পদ্ধতি সৃজনশীল হয়, সো তোমরা অবশ্যই সেই সৃজনশীলের অ্যান্সারগুলো দেখবা, প্লাস তোমাদের পরের যে লেকচারটা হবে অঙ্ক নিয়ে, তোমাদের হয়তো অঙ্ক নিয়ে 2টা লেকচার হতে পারে। তো আমি 2টা লেকচারই চেষ্টা করবো সব অঙ্ক শেষ করার জন্য। এরপরে তোমাদের আমি কয়েকটা লেকচার করবো, 2-3টা লেকচার করবো শুধুমাত্র তোমাদের সৃজনশীলের জন্য। এবং আশা করি সেই সৃজনশীলের লেকচারগুলো দেখলে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যাই থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমি 16.3-এর পরে 16.4 করাবো, এরপরে 16 পয়েন্টের অঙ্ক, টোটাল অঙ্ক নিয়ে আমি তোমাদের অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করে তারপর টোটাল অঙ্ক নিয়ে আমি সৃজনশীল করাবো। তাহলে তোমাদের এই অধ্যায়টা একেবারে ইজি মনে হবে, অর্থাৎ পানির মতো সহজ মনে হবে। খুব সিম্পলি তোমরা এটা আয়ত্ত করতে পারবে। আর আশা করি এখান থেকে তোমাদের এখন বর্তমান সিলেবাসে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মাস্ট বি দিতে হয়। তো তোমাদের এখান থেকে ভুল হবে না, এবং একটু কেয়ারফুলি হও, এটা একটু যত্ন সহকারে পড়ো, খুব মনোযোগ দিয়ে এটা সমাধান করো, পড়ো, তাহলে তোমরা অবশ্যই ভালো করবা।